আমার গন্তব্য এখন ভট্টের বাগান। অনেক মহামানব এখান থেকে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। এটা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা সদর থেকে মাত্র 1.5 কিলোমিটার পূর্ব দিকে উনশিয়া গ্রামে অবস্থিত। মহামানব গণেশ পাগল এখান থেকেই সিদ্ধি লাভ করে আজ এপার বাংলা ওপার বাংলা সহ গোটা বিশ্বে উনি মহামানব হিসেবে পরিগণিত হয়েছে। জানা যায় গণেশ পাগল, বিচরণ পাগল, বসন্ত পাগল, ফটিক গোসাই এই স্থানে দীর্ঘ সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম ভট্টের বাগান নিশানাথ খোলার দ্বার প্রান্তে। ভট্টের বাগান এবং নিশানাথ খোলার নামকরণ সম্পর্কে জানা যায়, গণিতের বিশেষ সংখ্যা 0 বা 0 আবিষ্কার করেছেন যিনি, তিনি হচ্ছেন আর্যভট্ট। তারই পিতা এই স্থানটির নাম রেখেছেন নিশানাথ খোলা। জনশ্রুতি আছে আর্যভট্টের মা স্বপ্নাদিষ্ট হয়ে এখানে কলকাতা থেকে এসে এই বটগাছটি নিজ হাতে রোপণ করেছিলেন। সেই থেকেই গাছপালায় ঘেরা এখানকার মানুষেরা এই স্থানটিকে ভট্টের বাগান নাম হিসেবেই জানে। আমরা এখন ভট্টের বাগান নিশানাথ খোলার ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এইটাই হচ্ছে ভট্টের বাগান নিশানাথ খোলার সেই আধ্যাত্মিক স্থান, যেখানে এই মহামানবেরা দীর্ঘ সাধনার পরে সিদ্ধি লাভ করেছিলেন এবং বিশ্বনন্দিত মহামানব হিসেবে পরিগণিত হয়েছেন। এই যে সেই কালী মন্দির, যেখানে শ্রী শ্রী গণেশ পাগল এই মা কালীর সাথে সরাসরি কথা বলতেন। মহামানব বিচরণ পাগলও এখানেই সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। সে কারণেই হয়তো মায়ের দুপাশে গণেশ পাগল এবং বিচরণ পাগলের মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। কালী পুজো উপলক্ষে এখানে পাঠাবলি দেওয়ার প্রচলন রয়েছে। এখানে পাঠাবলি দেওয়ার পরে খণ্ডিত মস্তক কিন্তু ব্রাহ্মণ গ্রহণ করেন না। সেই মস্তকটিকে মূলতভাবে এই যে বট গাছটা, এই বট গাছের উপরে যে কুঠুরি আছে সেখানে রাখা হয়। হঠাৎ করে সেই মাথাগুলিকে আর দেখা যায় না। পরবর্তীতে অমাবস্যা বা পূর্ণিমার রাতে সেই মাথাগুলো এখানে আবার এই কঙ্কাল অবস্থায় পাওয়া যায়। এখানে যদি কেউ একনিষ্ঠভাবে প্রার্থনা করে, ভগবান তার মনস্কামনা পূর্ণ করে। শুধু গণেশ পাগল নন, পরবর্তীতে এখানে 1913 সালে মহামতি বিচরণ পাগল দীর্ঘ 12 বছর সাধনা করে এখান থেকে সিদ্ধি লাভ করেন। তিনি এখানে সাধনার সময়ে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পান। তাছাড়া 1928 সালে বরিশালের বসন্ত পাগল 12 বছর ধ্যান করার পরে এখানে রাধাকৃষ্ণের দর্শন পান। বাজিতপুরের বিখ্যাত সাধক ফটিক গোসাই, তিনি এখানে 12 মাস ধ্যান করেছিলেন বলে তার ডায়েরিতে উল্লেখ করেছেন। মন্দিরের উত্তর পাশেই রয়েছে বিরাট এক অলৌকিক পুকুর। এখন যদিও বালু দিয়ে খানিকটা ভরাট করা হয়েছে। জনশ্রুতি আছে ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান করার সময় ভক্তদের খাওয়ানোর জন্য এই পুকুর থেকে স্বর্ণের থালাও কেউ একজন একটা থালা লুকিয়ে রাখার পরের থেকে এই পুকুর আর সেই ক্ষমতার প্রদর্শন করে না। মন্দিরের কেবলই দক্ষিণ পাশে রয়েছে আরেকটি পুকুর, যেটায় দুটি গজার মাসের সন্ধানের কথা মানুষ বলে থাকে, যার মাথায় প্রদীপ জ্বালানো থাকতো, অথচ পুকুরটি সেচার পরে তাদেরকে কিন্তু পাওয়া যায় না। এটাকে অলৌকিক শক্তি হিসেবে মানুষ মনে করে। কথা হয় এখানকার সেবায়েত অকুল পথহারার সাথে। উনি জানালেন আরেক তথ্য। একটা আম গাছ দেখিয়ে উনি বললেন, এই আম গাছটা প্রসাদের ফলের বীজ থেকে জন্ম নিয়েছে, অথচ এই আম গাছের অলৌকিক কিছু গুণ লক্ষ্য করা যায়। সেটা অবশ্য আমরা এখানের সেবায়েতের মুখ থেকেই জেনে নিব। একটা গাছের 2টা শাখা হয়ে 2 ধরনের আম হয়েছে। ওনার লাগানো একটা ধুতুরার গাছ দেখিয়ে উনি বললেন, প্রথম ফুলটা দিছে, তখন ফুলটা হয়েছে কালো। তখন আমি বলছি যে প্রভু, লাগাইছি আপনার সাদা ফুলের জন্য। পরবর্তীতে যতগুলা ফুল হয়েছে সব প্রত্যেকটা ফুল সাদা। আমি এখন যে বেদির সামনে দাঁড়িয়ে কথা বলছি, সেই বেদিটার নাম হচ্ছে বনদুর্গার বেদি। জানা যায় শিব ঠাকুরের 12 ভাইয়ের একমাত্র বোন ছিল। এই দুর্গা প্রায় সারাক্ষণই বনে বাজারে ঘুরে বেড়াতেন। তার স্বভাব খুব রাগী বা রুক্ষ ছিল। এই বেদিটা কবে কোন কালে প্রতিষ্ঠা হয়েছে সেটা কেউ বলতে পারে না। জানি না এই বনে সেই বনদুর্গা দেবী ঘুরতে এসেছিলেন কিনা। এবার আপনাদের আমি এখানের মন্দিরগুলো সম্পর্কে ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব। পূর্বে আপনাদের একটা কালী মন্দির দেখানো হয়েছে, যেটা গাছের গোড়ায়, আর এবারও যে মন্দিরটা দেখানো হচ্ছে সেটা
এই বটবৃক্ষ থেকে একটু পূর্ব দিকে। সেবায়েত জানালেন এখানে একই দিনে দুটো কালী পূজা অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতি মাসে এখানে মানত করা ব্যক্তিরা পাঠা বলি দিয়ে থাকেন। কালী মন্দিরের কেবলই পূর্ব পাশে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দের যুগল বিগ্রহ। আমি আগেই বলেছি এখানে বিচরণ পাগল এবং বসন্ত পাগল তাদের সাধনা বলে এখানে এই যুগল মূর্তি দর্শন করেছিলেন। এখানে নিয়মিতভাবে রাস উৎসব এবং দোল উৎসব পালন করা হয়ে থাকে। তাছাড়া অন্যান্য অনুষ্ঠানও এখানে পালিত হয়। রাধা গোবিন্দ মন্দিরের কেবলই পূর্ব পাশে রয়েছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শান্তিমাতা দেবী, গণেশ পাগল ও লোকনাথ ব্রহ্মচারীর মন্দির। জনশ্রুতি আছে এখানেই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও লোকনাথ ব্রহ্মচারীর সাথে গণেশ পাগলকে ভিন্ন ভিন্ন রাতে একাধিকবার ঘুরতে এখানে দেখা লোকনাথ বাবার মৃত্যু বার্ষিকীতে এখানে অনুষ্ঠান হয়। আর এই অগ্রহায়ণ মাসের প্রথম বুধবার হরিচাঁদ ঠাকুরের কিন্তু অনুষ্ঠান হয়। এখন আমার বিদায় নেবার পালা। বিদায় নেওয়ার প্রাককালে এখানের সেবায়েত আমাকে প্রসাদ দিয়ে কৃতার্থ করলেন এবং জানালেন প্রতিটি অনুষ্ঠানে এখানে ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা আছে এবং দূরাগত ভক্তদের থাকার মতো ব্যবস্থা রয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন, কমেন্ট করবেন ও লাইক দিবেন। আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনোখানে, অন্য কোনো স্থানে।